খোলা কলম টক শো, সমসাময়িক বিষয় নিয়ে খোলা আলোচনা। আসসালামু আলাইকুম। খোলা কলম প্রতিদিনের খোলা কথা আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমাদের অনুষ্ঠানে অনলাইন থেকে যুক্ত হয়েছে রাজনৈতিক বিশ্লেষক জনাব মেজর অবসরপ্রাপ্ত আব্দুর রব, এবং সুদূর আমেরিকা থেকে যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ইসলামিক চিন্তাবিদ জনাব আবুল হোসেন মুসাইদ। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা এ পর্যায়ে প্রথমেই শুরু করতে যাচ্ছি মেজর অবসরপ্রাপ্ত আব্দুর রব ভাইকে দিয়ে। রব ভাই, আমরা আসলে অনুষ্ঠানের শুরুতেই আমাদের গত পরশুদিন খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটলো, সেটা নিয়ে আমরা শুরু করতে চাই। এই বিমান দুর্ঘটনার আকস্মিক এই বিমান দুর্ঘটনায় অনেক মাসুম শিশু সহ অনেক অভিভাবক হতাহত হয়েছেন। এই ঘটনাটার জন্য আপনি আসলে এটা কিভাবে দেখছেন? আপনার এটা দায়টা কাদের আসলে? জি, আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং খোলা কলম প্রতিদিনের খোলা আলোচনা সকল দর্শককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে মর্মান্তিক দুর্ঘটনার কথাটা বললেন, এটা আসলেও খুবই মর্মান্তিক, হৃদয় বিদারক। এখানে অনেক ক্ষতি হয়ে গেল, আমাদের বিমান বাহিনীর ক্ষতি হলো, সেই সাথে একটা স্কুলের কোমলমতি অনেক শিশুরা ছিল, তারপরে তাদের শিক্ষকরা ছিল, তাদের আত্মীয় পরিজন ছিল, গার্জিয়ান ছিল, অনেকের অনেক ক্ষতি হয়েছে এবং তারা এখনো পর্যন্ত বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে। এবং এই পোড়ার যন্ত্রণা আমি মনে করলেই প্রচন্ড একটা মানসিক এবং টেনশনের মধ্যে করি। তো আপনি যেটা বললেন যে এটা দায় কার, আসলে একটা দুর্ঘটনা তো দুর্ঘটনাই, কেউ ইচ্ছাকৃত ভাবে এই ধরনের দুর্ঘটনার শিকার হতে চায় না, এটাই বাস্তবতা। কিন্তু তারপরও আমি বলবো যে বিগত সরকারের সময়ে আমাদের যেভাবে বিমান বাহিনীর আধুনিকায়ন করা দরকার ছিল, অথবা অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে সমস্ত প্রতিষ্ঠানগুলির যে পরিমাণ আধুনিকায়ন করা দরকার ছিল, বিগত সরকারগুলি যেভাবে আমাদের রিজার্ভ চুরি থেকে শুরু করে সবকিছু আমাদের আহ পাচার হয়েছে, বিভিন্ন ধরনের টাকা পয়সা আমাদের হুন্ডি করে নিয়ে চলে গেছে, হ্যাঁ, আমাদের দেশের সম্পদ পাচার হয়েছে, তার কারণে আমরা আসলে আমাদের এই প্রতিষ্ঠানগুলিকে ঠিকভাবে উন্নয়ন আমরা করতে পারি নাই বা আমাদের সরকার করে নাই। অথবা আরো বৈদেশিক কিছু প্রেশারও থাকতে পারে, যেমন প্রতিবেশী রাষ্ট্র যে আছে তারাও আমাদের কতটুকু আধুনিকায়ন করতে চায়, করতে তারা হয়তো বাধা দেয়, আমরা এখন টের পাই। আগেও টের পেতাম, তখন বলতে পারতাম না, এখন আমরা বলতে পারি যে তাদেরও একটা বাধার সম্মুখীন হই। তো সবকিছু মিলেই আমি এটা আসলে দুর্ঘটনাটা দুর্ঘটনায় আমি বলবো, কিন্তু তারপরও আমি বলবো যে আসলে আহ, আহ, ওই সমস্ত বিমান বা ফাইটার যেগুলি থাকুক না কেন, সেগুলোর যদি আরো আধুনিকায়ন করা যেত, হ্যাঁ, তাহলে ভালো হতো। সেটা একটা কারণ হতে পারে দুর্ঘটনার। এখনো পর্যন্ত যেহেতু ইনভেস্টিগেশনের মধ্যে আছে, আমি সরাসরি কাউকে আমি ব্লেম করতে চাই না, কিন্তু তারপরেও এই কথাগুলি আমাদের মনের মনিকটায় চলে আসে। অনেকেই বলছে ত্রুটিপূর্ণ বিমান, আবার অনেকে বলছে উঁচু ভবন নির্মাণ এটাও একটা কারণ। ওই ওই এলাকায় এত উঁচু ভবন নির্মাণটাও একটা আহ, কারণ এখন বলে অনেকে ব্যাপারটা বলেছে। হলো কি যে দেখেন, একদম ওই অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং লাইনের উপরে কিন্তু ওই স্কুলটা স্থাপন হয়েছে। স্কুল স্থাপনের জায়গাটাও সিলেকশনটাও খুব একটা ভালো হয়নি বলে আমার মনে হয়। আহ, অনেক কম দামে, পানির দামে আমি বলবো যে সে মানে এই মাইলস্টোন কলেজ বা স্কুল যেটাই বলি না কেন, তারা পানির দামে সেখানে জমি কিনেছে, বহু আগে জমি কিনেছে, তারপরে তারা তাদের মেইন ক্যাম্পাসটাকে সেখানে স্থানান্তর করে সেখানে তারা হাজার হাজার ছেলে পেলেদেরকে নিয়ে তারা ওখানে আমি বলবো যে স্কুল ব্যবসা, এখন তো এগুলো সব ব্যবসায় রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে শিক্ষা ব্যবসার একটা স্থল বানিয়েছে। এবং আমি যতটুকু শুনেছি যে সেখানকার অনুমোদন দেওয়ার সময় এটা আসলে অনুমোদন পায় নাই। যে কোনো ভাবেই হোক, এটা নিশ্চয়ই কোনো না কোনো দুর্নীতি হয়েছে, কারণ হলো যে ওই অ্যাসেন্ডিং লাইন বা ডিসেন্ডিং লাইনের ওখানে ওই ধরনের বড় স্থাপনা যেখানে বাচ্চারা পড়াশোনা করবে, কোমলমতি বাচ্চারা, ওই ধরনের হওয়ার কথা না। তারপরেও কিন্তু আমাদের দেশে বিভিন্ন সময়ের প্রেক্ষিতে আহ রাজুক থেকে হোক বা সিটি কর্পোরেশন থেকে হোক,
হ্যাঁ, অথবা ওখানে তো সিটি কর্পোরেশন কিছুদিন আগে ছিল না, সেখানে ছিল আপনার হরিরামপুর একটা ইউনিয়ন পরিষদ। তো সব দিক থেকেই কিছু আচ্ছা। না কিছু দুর্নীতি হয়েছে, দুর্নীতির পক্ষেতেই, দুর্নীতির মাধ্যমে কিন্তু এই হাই রেস বিল্ডিং গুলি অনেক ক্ষেত্রে হয়। তো এগুলো আসলে খতিয়ে দেখা দরকার আছে। তার মানে আমরা আসলে বলতে পারি যে কোনো কিছুর সৃষ্টিটাই যদি ভুলের মধ্যে দিয়ে হয়, শুরুটাই ভুলের মধ্যে দিয়ে হয়, তাহলে এটার খেসারত অনেক দিক দিয়ে দিতে হয়। জি, জি, ভবন নির্মাণ, অবশ্যই। ত্রুটিপূর্ণ বিমান, এগুলো দিয়ে শুরু করা, সবকিছু মিলিয়ে আমরা তাই ভাবতে পারি। আবার আরেকটা ব্যাপার, সেটা হলো রব ভাই বলবেন যে সরকারের তরফ থেকে মনে হয় মৃতের সংখ্যাটা খুব স্পষ্ট করা হচ্ছে না। অনেকেরই, ওখানকার অভিভাবক এবং প্রত্যক্ষদর্শী যারা আছেন, স্কুল কর্তৃপক্ষ আছেন, অনেকেই বলছেন অনেক শতাধিকের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়ে যেতে পারে। তো সঠিক সংখ্যাটা অনেকে জানতে জানতে চাচ্ছে, এবং এটা সঠিক সংখ্যা কেন জানানোর সরকার মানে জানাতে চাচ্ছে না মনে হয়, কিংবা জানাবে না, এরকম না, হতে বুঝতে পারে কেন? পেরেছি আপনি যেটা বলছেন। আসলে আমাদের একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্যটা এই জন্য ধরতে হবে যে বার্ন পেশেন্টকে মানুষ কতজন দেখেছে, যে বার্ন পেশেন্টের সাফারিংসটা কিরকম। এই জিনিসটাই কেউ জানে না। এটা জিনিসটা এরকম না যে হুট করে বার্ন হলো, একজন মরে গেল, বাস তার ডেথ লিস্টে তার নামটা চলে আসলো। বিষয়টা এরকম না। যখন কোন একটা বার্ন পেশেন্ট হয়, যদি তার 40% বেশি যদি শরীরের বার্ন হয়, এই জিনিসগুলি টেকনিক্যাল বা এটা ডাক্তারি ইস্যু, এগুলা আমাদের সবার জানা থাকার কথা না, বাট তারপরেও আমরা কিছু না কিছু এফোর্ট নিলে আমরা জানতে পারি যে 40% বেশি যদি বার্ন থাকে, তাহলে এই ত্বকের মাধ্যমে আমাদের কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের একটা বিষয় আছে। হ্যাঁ, তো অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, এটা এই ত্বকের মাধ্যমে হয়। আজকে যদি কারো চামড়া 40% বেশি পুড়ে যায়, তখন যেটা হয়, সমস্যাটা তৈরি হয় যে তখন শরীরে ওই অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। অক্সিজেনের স্বল্পতা মানে হচ্ছে অটোমেটিক্যালি শরীরে কার্বন ডাই অক্সাইড বেশি জমে যায়, তখন অন্যান্য অর্গানগুলি শরীরের সেগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। তখন ধীরে ধীরে একজন মানুষ মৃত্যুর কোলে ধরে পড়ে, বাট ইট টেক্স টাইম। এটা 72 ঘন্টা হতে পারে, কারোর জন্য 96 ঘন্টা হতে পারে, আরো বেশিও হতে পারে। হ্যাঁ, আবার আরেকটা বিষয় আছে, যদি কারো শ্বাসনালী পুড়ে যায়, হ্যাঁ, ত্বক যদি একদম নাও পুড়ে কিন্তু শ্বাসনালী পুড়ে যায়, তাহলে কিন্তু ওই অক্সিজেনটাকে সে ওই শ্বাসনালীর মাধ্যমে সেটা আর গ্রহণ করতে পারে না। তখন সেটা আবার খুব একটা মানে ডিফিকাল্ট সিচুয়েশনের মাঝখানে চলে যায় একজন পেশেন্ট, তখন কিন্তু মারা যাওয়া যেতে পারে। এখনো পর্যন্ত আমার আমার জানা মতে উত্তরাতে যতগুলি মেডিকেল কলেজ ছিল বা মেডিকেল ইনস্টিটিউশন আছে, আপনার উত্তর আধুনিকে আছে, তারপরে লুবানা হাসপাতাল আছে, তারপরে আপনার মনসুর আলী মেডিকেল কলেজ আছে, তারপরে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল আছে, কুয়েত মৈত্রী একটা আছে আপনার 6 নম্বর সেক্টরে। এই সমস্ত জায়গাতে কিন্তু পেশেন্টদেরকে শিফট করা হয়েছে খুব দ্রুত, এবং ম্যাক্সিমাম পেশেন্টদেরকে সরকারিভাবে যত ধরনের ইভাকুয়েশন ছিল তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে ঢাকা সিএমএইচ এবং বার্ন ইনস্টিটিউট। হ্যাঁ, যেটা ঢাকা মেডিকেলের পাশে যেটা হয়েছে, এবং সেই সাথে ঢাকা মেডিকেল। তো এখানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখেছেন যে গভর্নমেন্টের যথেষ্ট এফোর্ট ছিল, যেটা কিনা আমাদের এখানে আসলে আমরা আমাদের জনগণ তো সচেতন না। জনগণ সেখানে ভিড় করে, ভিড় করার প্রেক্ষিতে দেখা যায় যে আপনার ওই অ্যাম্বুলেন্সে ঠিক মতো ঢুকতে পারে না, বা ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে না। হ্যাঁ, এই টাইপের অনেক ধরনের ডিফিকাল্ট সিচুয়েশন মাঝখান দিয়ে তৈরি হয়। একটা জিনিস কিন্তু এখানে খুব ভালো ভালো মানে ভালো ছিল, সেটা হলো যে যেই মুহূর্তে আপনার প্লেনটা ক্র্যাশ করেছে, রাইট অন দ্যাট মোমেন্ট ওটার পাশেই কিন্তু ছিল হচ্ছে মেট্রো রেলের একটা অফিস। মেট্রো রেলের যে একটা লাল বিল্ডিং একটা অফিস আপনি দেখে থাকবেন, সেই অফিসের ওপরে কিন্তু ওই যারা ইনারড সিভিল পাওয়ারে আছে, এই পুরা ব্রিগেডের ট্রুপস যারা, সৈনিক যারা ছিল, তারা কিন্তু ওখানে ছিল। ওই ক্রাশ দেখার সাথে সাথে উইদাউট এনি ডিলে তারা সাথে সাথে রাশ করে সেখানে চলে গেছে, এবং তারা চেষ্টা করেছে আপনার কর্ডন করতে, এবং তারা চেষ্টা করেছে ভিতরে যারা ছিল তাদেরকে ইভাকুয়েট করতে এবং তাদেরকে রেস্কিউ করতে। তারা একটা সেকেন্ড, আমি বলবো মিনিটও বলবো না, আমি বলবো যে একটা সেকেন্ড সময় নেয় না, কারণ তারা দেখেছে কি ঘটেছে, সাথে সাথে তারা দে রাস্ট। এবং এটা আর্মি মেট্রো রেলের আর্মি একটা বগি আর্মি বোধহয় আর্মি দিয়েছিল। কোনো, আমি মনে, আমার তো মনে হয় যে আমি যেভাবে আমি দেখলাম, ইনফ্যাক্ট আমার বড় ভাই মেট্রো রেলে জব করেন, উনি কিন্তু জি। ঘটনা ঘটার সাথে সাথে আমাকে ফোন দিয়েছেন যে এই মাত্র কিন্তু একটা ফাইটার জেট মনে হয় পড়ে গেল এবং আগুন ধরে গেছে, ধোঁয়া। আচ্ছা আচ্ছা। সাথে সাথে, কারণ মেট্রো রেলে উনি একজন ইঞ্জিনিয়ার এবং উনি এখানে জব করেন, উনি
ধোঁয়া দেখেই সাথে সাথে এবং শব্দ শুনে সাথে সাথে আমাকে ফোন দিয়েছে এবং সাথে সাথে বললো যে আর্মি সব বের হয়ে গেছে। সো দেয়ারফর আমি কিন্তু এক্স্যাক্টলি টু দ্য পয়েন্টে আমি জানি যে কি ঘটেছে। এবং সেখানে কি দেখেন, আজকে দেখেন আর্মি যারা ওখানে কাজ করেছে তাদের ব্যাপারে অনেক প্রোপাগান্ডা করতেছে মানুষ, তারপরে এটা কেন না সেটা কেন না। আমি সেনাবাহিনী তো অনেক এফোর্ট দিয়েছে। হ্যাঁ, জেনারেশনে বলছি যে তারা আমার মনে হয় অর্ডারের জন্য অপেক্ষা করে নাই, কারণ এই ধরনের সিচুয়েশনে এসওএস, হ্যাঁ, বা জরুরি বা কিছু বিষয় থাকে, তারা কিন্তু হ্রাস করেছে এবং তারা সমস্ত কর্মকাণ্ডগুলি শুরু করেছে। এবং ওটার ঠিক পাশেই কিন্তু আবার একটা ইয়াও আছে, ওখানে ওই আপনার ফায়ার ব্রিগেডের একটা বড় অফিস আছে, সেখান থেকেও কিন্তু তারা কিন্তু চেষ্টা করেছে। তো আমার মনে হয় যে এইটা একটা বিষয়। আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে মৃত্যুর সংখ্যা ভাই, সময় লাগবে, মানুষকে ওয়েট করতে হবে। আর মৃত্যু সংখ্যা দিয়েও বা আমরা কি করব? যারা চলে গেছে, চলে যাচ্ছে, যারা টিকে থাকবে, তাদের যে সাফারিংস, হ্যাঁ, সাফারিংস এর জন্য আমরা এখন যতটুকু আমরা কি করতে পারি। তো এখন মৃত্যুর সংখ্যা নিয়ে যদি আমরা আমাদের পুরো দেশের মাঝখানে যদি এই প্রপাগান্ডাগুলি ছড়াই, এটা আসলে খুব ভালো কোনো কিছু না, এটা উচিত না, এটা উচিত না। আমাদের চিন্তা করতে হবে আর যেন এই ধরনের ঘটনা না ঘটে, না, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। সেই ধরনের মানে আর মৃত্যুর সংখ্যা আপনার হাইড করে কি হবে? কে এই রিস্কটা নেবে? এটা তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। জি, হ্যাঁ, এবং একটা দুর্ঘটনা তো দুর্ঘটনাই। তো এখানে বিমান বাহিনী কি বলবে যে মৃত্যুর সংখ্যা কমায় দাও? এখানে কি স্কুল কর্তৃপক্ষ কি বলবে যে স্কুল সংখ্যা কমায় দাও? তাহলে তাদের উপায় আছে? তাদের আপনার একটা ইয়ে আছে না, রোস্টার আছে না? তাদের প্রত্যেকটা ক্লাসে কতজন করে স্টুডেন্ট আছে সেটা আছে না? তো এখানে যদি এমন হতো যে এটা খোলা কোনো জায়গাতে, যেখানে মানুষজন বিভিন্ন জায়গা থেকে এসছে, একটা গণজমায়েতের মতো আছে, সেখানে মানুষজনের whereabouts অথবা তাদের ঠিকানা আমরা জানি না, সেই ক্ষেত্রটা হচ্ছে ভিন্ন। অনেক ক্ষেত্রে অনেক মিসিং হয়ে যেতে পারে, হয়তো ইভাকুয়েট করার কথা হচ্ছে আপনার ঢাকা মেডিকেলে চলে গেছে অন্য কোনো দিকে, তার কোনো হদিস পাওয়া যায়নি, বিষয়টা এরকম হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে তো সেটা হবে না, কারণ এখানে প্রত্যেকটা স্টুডেন্ট, যারা এখানকার স্টুডেন্ট, ছাত্র বা ছাত্রী বা বাচ্চা যারাই আছে না কেন, তাদের প্রত্যেকের কিন্তু আইডি কার্ড আছে এবং তাদের সম্পূর্ণ নাম ধাম সবকিছু আছে। সো এখানে ওই ধরনের মিসিং হওয়ার কোনো সুযোগ নাই, এবং এই রিস্কটা কেউ নিতেও যাবে না, কারণ এটা কোনো এই পলিটিক্যাল বা অন্য কোনো ধান্দা নিয়ে এই সরকার গঠন করে নাই। এই সরকারটা গঠন হয়েছে দেশের ভালোর জন্য বলে আমি বিশ্বাস করি। কিছু অভিভাবক ছিল, যদি কোনো কিছু, অনেক অভিভাবক হয়েছে, অনেক অভিভাবক ছিল, খুবই দুঃখজনক, কারণ অভিভাবকরা তো তারা বাচ্চাদেরকে নিয়ে আসে, দিয়ে আসে, হ্যাঁ, অনেকেই ছিল, অনেকেই কিন্তু আহত হয়েছে, খুবই দুঃখজনক। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে রব ভাই। আমি এখন যাচ্ছি আবুল হোসেন মুশাহিদ ভাইয়ের কাছে। মুশাহিদ ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনি একটু বলবেন যে আমাদের এখন বাংলাদেশের যে বিভিন্ন দলের মধ্যে একজন আরেকজনকে দোষারোপের যে চর্চা এবং সবকিছু মিলে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা সম্পর্কে আপনি একটু বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক খোলা কলম প্রতিদিনের কর্তৃক আয়োজিত আজকের সঞ্চালক জনাব আবেল মাহমুদ সাহেব এবং আমার শ্রদ্ধেয় সহ আলোচক মেজর অবসর রব সাহেব এবং আমাদের দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বর্তমান পরিস্থিতির মধ্যে কালকের বিষয়টা নিয়ে একটু আলাপ আলোচনা করা দরকার আমি মনে করি। মেজর সাহেব এই ব্যাপারে অনেক সুন্দর কথা বলছেন। তো আমি একটু দু চারটা কথা আমার কাছে খুব আমার হৃদয়ে দাগ কাটছে এই বিষয়টা নিয়ে। আমি খুব আশাহত। তো এই ঘটনার পরে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া বা সরকার থেকে যারা আছে সবাই এটা নিয়ে পক্ষে বিপক্ষে বা বিভিন্ন প্রপাগান্ডা এগুলা করতেছে। তো আমাদের জুলাই বিপ্লবের পরবর্তীতে আমাদের যে মন মানসিকতায় কোনো চেঞ্জ হয় নাই, সরকার বলেন আর জনগণের বলেন, এটা কিন্তু খুব একটা দেখা যাইতেছে না। আগে যে এই ধরনের দুর্ঘটনা ঘটলে এগুলা নিয়ে যে কার্যক্রমগুলো চলতো সেগুলোই কিন্তু বিবদমান দেখা যাইতেছে। তো এটা বিষয় হলো, আমি একটা পয়েন্ট না বললেই নয়, যে একটা বিষয় হলো যে একজন বিমান বাহিনীর অফিসার ওই মারা গেছেন। তো ওনারে নিয়ে দেখা গেছে যে রাষ্ট্রীয়ভাবে ওনারা সবাই এটা নিয়ে বিভিন্নভাবে পজিটিভলি নেগেটিভলি বলতেছে। এটা তো স্বাভাবিক, উনি তো মারা গেছে, নিহত হয়েছে। তারপরে এই যে এত শিশু মারা গেল, টিচার মারা গেল, তারপরে আপনার অভিভাবক মারা গেল, এদের নিয়ে কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো রাষ্ট্রীয়ভাবে একটা অনুষ্ঠান করা দরকার ছিল বা ওনাদের দাফনের ব্যবস্থা করা দরকার ছিল।
কারণ সবকিছু আলটিমেটলি তো এই যে শিশুরা, নিষ্পাপ শিশুরা মারা গেছে, এরা তো বড় হয়ে হয়তো বা কেউ অফিসার হইতো, কেউ সেনাপ্রধান, কেউ বিমান বাহিনীর প্রধান, বিভিন্ন বিষয়ে সমাজে আসতে পারতো। তো তারপরে একটা মানুষ, সবারই মূল, সবাই সমতা আমরা বিশ্বাসী। আমাদের যে এই যে একটা এই বিষয়গুলো নিয়ে যে মানুষের যে চিন্তা ভাবনা বা ট্রল করতেছে, আমি আজকে সকালে দেখে একটা মেসেজ দেখে খুব খারাপ লাগছে যে একজন শিক্ষিকা, সম্ভবত মেহরিন চৌধুরী, একজনে লিখতেছে যে হয়তো কয়দিন পরে বিএনপি বলবে যে তারেক রহমান সাহেবের নির্দেশে উনি বাচ্চাদের ইয়ে করছে, কি বলে নাম, উদ্ধার করছে, উনি মারা করছে। তো মানুষের মৃত্যু নিয়ে যে কত নির্মমতা, আমাদের যে মানসিকতা কোন লেভেলে আমরা যে পৌঁছেছি, এটা খুবই দুঃখজনক, খুবই প্যাথেটিক। যারা মারা গেছে তাদের সংখ্যা নিয়ে রাজনীতি চলতেছে, এগুলা পুরানা জিনিস, আমরা জানি। এগুলাতে কোনো কিছু, যারা মারা গেছে তাদের আমরা দোয়া করা ছাড়া কিছুই নাই। এবং এটা ডায়াগনোসিস করে ভবিষ্যতে আমরা কি করতে পারি, কিভাবে এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা আমরা বাঁচতে পারি, সেইগুলা নিয়ে কাজ করা দরকার। কিন্তু আমরা গত 53 বছরে যে বিভিন্ন ইস্যুগুলা, যেভাবে তৃতীয় বিশ্ব যে জিনিসগুলা হয়, এই মানসিকতা সেম রয়ে গেছে। আমি সরকারের শুধু এককভাবে দিব না, আমাদের সাধারণ জনগণের মধ্যে আমাদের কিন্তু কোনো চেঞ্জ নাই। বেশিরভাগই দেখা যাইতেছে যে আমরা এই জিনিসটা নিয়ে আমরা অনেক উল্লাস পর্যন্ত করতেছি। এটা খুবই দুঃখজনক। যাই হোক, এখন আপনি যে জিনিসটা বলেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এটা তো এক কথায় বললে যে খুবই আমরা নাজুক পর্যায়ে আছি। আমাদের বিশেষ করে যে আমাদের রাজনৈতিক অনৈক্য, এটা এখন বর্তমানে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। এবং এই সুযোগে বিভিন্ন দেশে অরাজকতা, আমাদের দেশে অরাজকতা এবং অস্থিতিশীল করার জন্য চেষ্টা। এবং দুঃখজনক হচ্ছে সব আমাদের রাজনৈতিক দলগুলা, এখানে সবারই জ্ঞান বুদ্ধি তাদের কারোই কিন্তু কম নাই, কিন্তু ওনারাও জানে যে এই অনৈক্যের সুযোগে কিন্তু বিভিন্নভাবে একটা অস্থিতিশীল পরিবেশ, তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, অদৃশ্য শক্তি এগুলা করবে। কিন্তু তারপরেও কিন্তু তারা বলার জন্য বলতেছে, টেবিলের সামনে বৈশা প্রেস ব্রিফিং দিতেছে, ঐক্যের কথা বলতেছে, কিন্তু বাস্তবে কিন্তু তাদের মধ্যে ঐক্যতা নাই। এটা আমাদের জন্য, আমরা কিন্তু খুবই খুবই আসলে আমাদের জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য যে আমরা ঐক্যের মধ্যে আসতে পারিনি এখন পর্যন্ত। এই গতকালকে আপনারা দেখছেন যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ সবাই একসাথে বৈশা মুখের মধ্যে বলতেছে শুধু ঐক্যের কথা, কিন্তু বাস্তবে কিন্তু ঐক্যের কোনো বালাই নেই। এবং আমাদের পরবর্তী কি হইতে পারে এগুলো উনি, এখানে আমাদের সামরিক বিশেষজ্ঞ উনি আছেন, উনি জানে যে যখন একটা ফ্যাসিজমের পতন হয়, পতন হওয়ার পরে এরা কি করে, এতদিন কিন্তু একটা তারা স্পেস পাইছে, সময় পাইছে, এই সময় কিন্তু তারা যথেষ্ট একত্রিত হয়েছে। এবং তাদের কিন্তু পরবর্তীতে আমাদের যে বিভিন্ন দলের যে প্রোগ্রামগুলো হবে, বড় বড় প্রোগ্রামগুলো, এগুলো দেখবেন যে ওরা কিন্তু ইউনাইটেড হয়ে গেছে এবং তারা 5,000 বা 10,000 বা 1 লক্ষ কিন্তু একসাথে হইতে পারে, হয়ে এদের সাথে মিশে এই প্রোগ্রামগুলোতে গিয়ে অ্যাটেন্ড করে তারপরে কিন্তু নাশকতা বলেন, অস্থিতিশীলতা বলেন, সবকিছু যেটা আমরা দেখছি গতকালকে, এই কিছুটা ছাপ আমরা দেখছি উত্তরার ঘটনায়, তারপরে আপনার সচিবালয়ের ইয়াতে, এটা গোয়েন্দা রিপোর্টার আমরা ভালো বলতে পারবে। এখানে কিন্তু ওনাদের এইখানে ওনাদের প্রেজেন্স কিন্তু একটা বড় ধরনের, এটা একটা কিন্তু জানা জিনিস যেটা হবে, কিন্তু এটা কিন্তু অ্যালার্মিং সিচুয়েশন আমাদের জন্য। এটা কিন্তু অশনি এই বিষয়টা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। দলদের কোনো অবস্থাতেই আমরা যাতে অনৈক্যের মধ্যে না যাই, ঐক্যের মধ্যে থাকতে হবে। দলের চেয়ে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এইগুলো আমরা শুধু মুখের মধ্যে না রেখে হৃদয়ে লালন করি, জাতীয়ভাবে লালন করি। কারণ এটা ছাড়া আমরা কিন্তু যা কিছুই করব, ফেসিবাদ কিন্তু বেনিফিটেড হবে এবং এটা দেশের জন্য কিন্তু আমাদের এটা মানে দুর্গতি ছাড়া আর কিছুই হবে না। এটা জানা সত্ত্বেও এই যে নতুন নতুন পার্টি আপনার বা পুরানা পার্টিও আছে, জামাত ইসলামী আছে, ইসলামী সাধারণতন্ত্র আছে, ওনারা যেভাবে আসতেছে, যেভাবে একজনের আক্রমণ করতেছে, তাতে করে মনে হইতেছে যে তাদের রাজনৈতিক দর্শন হয়ে গেছে বিরোধিতা করা, আরেক দলের বিরোধিতা করা। বিএনপির বিরোধিতা করা হচ্ছে এখন তাদের রাজনৈতিক দর্শন। এই যদি ওনাদের রাজনৈতিক দর্শনটা জনতার কাছে বলুক, তাদের আদর্শ নীতির কথা বলুক, জনগণ বিচার করবে কি হবে না হবে, নির্বাচিত কারে করবে। কিন্তু আরেক দলকে আপনার আক্রমণ করে, এটা তো আগের পুরানো অভ্যাস, এটা তো ফেসিবাদের অভ্যাস। সেই টোনে যদি আমরা কথা বলি তাহলে তো হবে না। এই জিনিসগুলো আমার মনে হয় আপনি কি মনে করেন যে এই অবস্থায়, কিছুদিন আগে লন্ডন বৈঠক হলো, আপনার কি মনে হয় যে এই লন্ডন বৈঠকে একটা নির্বাচনের সম্ভাব্য ফেব্রুয়ারি মাসের দিকে বলা হয়েছিল, ফেব্রুয়ারিতে করা যায়, রোজার আগে হতে পারে এরকম, তো আপনার কি মনে হয় যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো লক্ষণ কি, মানে কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন?
তা তো অবশ্যই আমি আশা করি, যেহেতু একটা সরকার প্রধান এবং একটা দলের বৃহৎ দলের প্রধান ওনারা বৈঠক করছে, অবশ্যই এটার তাৎপর্য বহন করে এবং এটা ওই দিকেই দাবিত হবে। কিন্তু প্রবলেম তো ওইখানে আমি একটু আগে উল্লেখ করছি যে আমরা বলার জন্য টেবিলে কিন্তু সবাই একসাথেই বলি, অনেক কিছুই বলি, কিন্তু বাস্তবে গিয়ে আমরা কিন্তু কোনটা মেনটেন করি না। তো এইখানে ডক্টর ইউনূস সরকারের সাথে ওনার সাথে যারা আছে তাদের মধ্যে একটা গোত্র হয়তো চাইতেছে যে না, নির্বাচনটা দিলে হোক বা তারা ক্ষমতা থাকুক। ইউনূস সাহেবের এনে কিন্তু কোনো, ওনার যে বয়স বা ওনার যে ব্যক্তিত্ব, এতে করে কিন্তু ওনার কিন্তু এই টেন্ডেন্সি নাই, আমি যতটুকু অবজার্ভ করি। আর তারেক রহমান সাহেব উনি তো একজন দলের প্রধান, উনি তো চাবেই যে নির্বাচন না ছাড়া স্থিতিশীলতা আসবে না। তো ওই হিসাবে দেখা গেল যে উনি নির্বাচন চাওয়াটা এটা তো গণতান্ত্রিক বিষয়, কিন্তু বাস্তবে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ যে উপস্থিতি, এটা কিন্তু দেশে একটা অস্থিতিশীল অবস্থা। বর্তমান যদি আপনি চিন্তা করেন, সামনে কিন্তু আরো তাদের বিভিন্ন প্ল্যান থাকতে পারে, যাতে করে দেশটারে অস্থিতিশীল করে নির্বাচনটারে কিভাবে বিলম্বিত করা যায়। এখানে ধরেন দলের মধ্যেও কিন্তু বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন কনসেপ্ট চলে আসছে, তারা বিভিন্নভাবে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ এটা বাস্তবায়ন করার জন্য, যেমন বিশেষ করে পিআর বিষয় নিয়ে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার এগুলা সময়ক্ষেপণ ছাড়া এগুলো আর কিছুই না। আর সংস্কার বলতেছেন, সংস্কারের নির্দেশ্য এখানে উপস্থিতি নাই। কি সংস্কার করবে সেটাও তাদের কিন্তু চিন্তা ভাবনা নাই, জাতির সামনে কিন্তু উপস্থাপন করে নাই। প্রত্যেকটা জিনিস, একটা কাজ করতে গেলে আপনার জিনিসটা কি, যে আমি এই কাজ করতে চাই, এতটুকু সময় টাইমলাইন থাকবে। এখানে কোনো কিছুই নাই, প্রফেশনালিজমের সম্পূর্ণ অভাব। যারা বসছে তারাও সরকারের কি সংস্কার করতে হবে সেটাও অবগত না। এই সময়ক্ষেপণ ছাড়া এটা একটা টালবাহানা আমি মনে করি, এটা একটা প্রহসন নির্বাচন বিলম্বিত করার জন্য, এই সংস্কার বা অন্যান্য যে বিষয়গুলো। মেজর আব্দুর রব ভাই, আপনার কাছে আসছি। আমি আপনার কাছে জানতে চাইবো, পিআর পদ্ধতি বাংলাদেশে অনেক রাজনৈতিক দল এখন পিআর পদ্ধতির দিকে খুব সমর্থন যোগাচ্ছে। আপনার কি মনে হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়াটা কি আমাদের এই অবস্থায়, বিশেষ করে ইসলামী দলগুলো চাচ্ছে পিআর পদ্ধতি হোক, ছোটখাটো দলগুলো চাচ্ছে, এবং বিএনপির মতো বড় দল এবং তার সহযোগী অঙ্গ সংগঠন এবং যারা বিএনপির সাথে অ্যালায়েন্স আছে তারা পিআর পদ্ধতি চাচ্ছে না। আপনার এই ব্যাপারে মতামত চাচ্ছিলাম যে পিআর পদ্ধতিটা আসলে আমাদের জন্য কতটুকু কার্যকরী হবে। জি, আমি পিআর পদ্ধতিতে আমি আসছি। তার আগে আমি আমাদের আবুল হোসেন মোসাহেদ ভাইয়ের দু একটা কথা আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। সেটা হলো যে এই যে দেখেন যে ফ্লাইট লেফটেন্যান্ট ট্রেনিং এ মারা গেল বা নিহত হলো, এর আগেও কিন্তু এই টাইপের দুর্ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় ঘটেছে। আপনার চিটাগং এ ঘটেছে, পাহাড় কাঞ্চনপুরে ঘটেছে। আমার এক বন্ধু, আমার কোর্সমেট, যার সাথে আমার গত একদিন আগে দেখা হয়েছে, ঠিক তার পরের দিন আমি দেখি যে তার নাম আপনার ছবি সহ পেপারে প্লেন ক্রাশ করে আপনার পাহাড় কাঞ্চনপুরে সে মারা গেছে। এখন এটা হলো বাস্তবতা, এটা ঘটেছে। কিন্তু দেখেন, এই টাইপের ঘটনা যখনই ঘটে, দুর্ঘটনা যখনই ঘটে, তখন এই যে ফিউনারাল প্যারেড যেটা হয়, এটা হয় যার যার ইউনিটে বা যার যার বেজে এই ফিউনারাল প্যারেডটা হয়। এখানে একটা নামাজে জানাজা হয়, এখানে একটু পুষ্পস্তবক দেওয়া হয়, অথবা জাতীয় পতাকা বা বিমান বাহিনীর পতাকার একটু ওই কফিনের উপরে রাখা হয়, এবং পরবর্তীতে তাকে জানাজা দিয়ে দেওয়া হয়। এবং এটা হচ্ছে প্রত্যেকটা বাহিনীর একটা মানে কর্মকাণ্ড। এটা কিন্তু রাষ্ট্রীয় কোনো কিছু না, এটা কিন্তু বাহিনীর মধ্যে থেকে তার জন্য যা কিছু করা হয়েছে। এই যে এখন গতকালকে যেটা দেখলাম, এটাও কিন্তু ওই একই জিনিস হয়েছে, যে এখানে একটু হাইলাইট পেয়েছে কারণ হচ্ছে যে ঢাকাতে হয়েছে, এবং ঢাকাতে হওয়ার প্রেক্ষিতে সেখানে দেখা গেছে যে অনেকেই সেইখানে জয়েন করেছে। বাট এটা জিনিসটা এরকম না যে সেটা রাষ্ট্রীয় ভাবে তার জন্য আলাদা কোনো কিছু করা হয়েছে, বিষয়টা তা না। সো এটা তার সিস্টেম, এবং এই সিস্টেম অনুযায়ী যখন কোনো সার্ভিং অফিসার মারা যায় তখন তার জন্য যেই সিস্টেম সেটাকেই ফলো করা হয়েছে, এর থেকে বেশি কিছু করা হয়নি। কিন্তু আজ পর্যন্ত কিন্তু এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে কখনোই কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, জাতীয় শোক ঘোষণা করা হয়েছে, হ্যাঁ, এবং সেটা কিন্তু ঘটে নাই। কিন্তু এখানে কিন্তু এই দুর্ঘটনার মধ্যে আমরা দেখলাম যে যেহেতু অনেক ছেলে পেলে, বাচ্চা ছেলেকে পেলে, কোমলমতি ছেলে পেলে সহ অনেকেই মারা গেছে, দেশের জনগণ মারা গেছে, তাদের রেসপেক্টের কারণে কিন্তু জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এটা একটু আমাদেরকে ধর্তব্যের মধ্যে আনতে হবে। সো গভর্নমেন্ট তার পক্ষ থেকে যত কিছু করার সবকিছু করছে, এবং সেই সাথে রেসপেক্টের জায়গাটাও কিন্তু তারা কিন্তু
যথাযথভাবে করেছে বলে এখনো পর্যন্ত আমি অন্তত মনে করি। ওকে, তো এটাই একটু বললাম। আর আপনি পিয়ার পদ্ধতির কথা বললেন। ইনফ্যাক্ট পিয়ার পদ্ধতি বলেন আর যেই পদ্ধতিই বলেন, একটা পলিটিক্যাল পার্টি তার উদ্দেশ্য হওয়া উচিত জনগণের মন জুগিয়ে চলা, জনগণের যে সমস্ত দাবি দাওয়া আছে অথবা জনগণের যে প্রয়োজনীয়তার যে জায়গাগুলি সেগুলোকে অ্যাড্রেস করা। যদি কোনো একটা পলিটিক্যাল পার্টি সেগুলো অ্যাড্রেস করে, তাহলে সেই পলিটিক্যাল পার্টিকে যে কোনো মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়ে নির্বাচিত করবে। এইটা হওয়া উচিত বলে আমি, আদর্শিক একটা দলের চাওয়া পাওয়া হওয়া উচিত বলে আমি মনে করি, এটা যেই পদ্ধতি হোক না কেন। এখন দেখেন, পিয়ার পদ্ধতি হচ্ছে ওই আনুপাতিক হারে যত ভোট পাবে সেই অনুযায়ী আপনার, এটা ডেফিনেটলি এটা আপনার এখানে বোধহয় আপনার নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ ওই দুইটা জিনিস এখন আবার সামনের দিকে আসছে বা আসতেছে। তো সেই ক্ষেত্রে নিম্নকক্ষের জন্য পিয়ার পদ্ধতি না, উচ্চকক্ষের জন্য হয়তো পিয়ার পদ্ধতিটাকে নেওয়া হবে। পিয়ার পদ্ধতির একটা ভালো দিক আছে, মানে বেশ কিছু ভালো দিক আছে, আবার বেশ কিছু খারাপ দিকও আছে। পিয়ার পদ্ধতির হলে যেটা হবে, ভালো দিক যেটা হলো যে পার্সেন্টেজ, টোটাল পার্সেন্টেজ একটা দল যা ভোট পেল, হ্যাঁ, সেই ধরনের রিকগনিশন সে পাবে। আগে কিন্তু আমরা দেখেছি যে 34% ভোট পেয়ে যারা 36% পেয়েছে তারাও কিন্তু সরকার গঠন করতে পারে নাই, 34% ভোট পেয়ে সরকার গঠন করেছে, এই টাইপের ঘটনা ঘটে গেছে। যেটা কিনা আপাত দৃষ্টিতে বা আমরা যদি সার্বিকভাবে মূল্যায়ন করি তাহলে তো সেটা উচিত না, আসলে সেটা তো আসলে উচিত না, কারণ ভোট তো সে কম পেয়েছে। দেশের টোটাল জনগণের ভোট যদি কাউন্ট করা হয় সেই হিসেবে কম পেয়েছে। সো তাদের জনপ্রিয়তা কিন্তু ওই 34%, আর যে কিনা সরকার গঠন করতে পারলো না 36% ভোট দিয়ে। হ্যাঁ, তো এটা তো আমি এক ধরনের প্রতারণা মনে করি। হ্যাঁ, কিন্তু তারপরেও এটা সুবিধা পিয়ার অসুবিধা আছে। পদ্ধতিতে যেটা তারপরেও সুবিধা আহ, অসুবিধা আছে, তবে পিয়ার পদ্ধতিতে যেটা হবে কি, মানে বাংলাদেশ হচ্ছে, মানে আমাদের আদর্শিক ভাবে আমরা খুব একটা তলানিতে অবস্থান করি। তো তো তখন হয়তো দেখা যাবে যে আসলে যারা দল করছে, দলের মধ্যে হয়তো পলিটিক্যাল, যদি সে 100টা সিট পায় তখন দেখা যাবে যে 50টা হবে আপনার দলের সিট, আর বাকি 50টা হবে নেতা নেত্রীদের, আপনার ওই কারো ওয়াইফ, কারো ছেলে পেলে, হ্যাঁ, তাদেরকে নিয়ে বসায় দিবে আপনার ইন দ্য নেম অফ পলিটিশিয়ান তৈরি করে বসায় দিবে। এই টাইপের অনেক ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে যেমন আমরা এখন নমিনেশন বাণিজ্যের কথা বলি, হ্যাঁ, নমিনেশন তো বাণিজ্য। সেক্ষেত্রে তো পিয়ার পদ্ধতি তো সেটা নমিনেশন খুব বাণিজ্য হবে না, তখন সরাসরি আপনার আসন বাণিজ্য হবে। আসন বাণিজ্য হবে। ঠিক আছে। এটার একটা তো সম্ভাবনা আছে। পিয়ার পদ্ধতিতে ইসলামী দলগুলো এবং ছোট ছোট দলগুলো কেন যেতে চাচ্ছে, বেশি আগ্রহী আপনার মনে হয়? এটা কারণটা হলো যে আসলে ছোট দলগুলি তো পার্সেন্টেজ ভিত্তিতে দেখা যায় যে 1%, 2%-এর বেশি ভোট পায় না। তো স্বাভাবিকভাবেই যারা 34, 36% ভোট পেয়ে তারা একটা আসন পায়। তো সেই ক্ষেত্রে যদি ওই সমস্ত ওই 1% বা 2% যদি আপনার যোগ করা হয় তাহলে দেখা যাবে 300 আসন হলে তার 6টা আসন তারা পেয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তাদের একটা সুবিধা হবে বা তাদের একটা মানে রিপ্রেজেন্টেশন বাড়বে সংসদে বা উচ্চকক্ষে বা নিম্নকক্ষে, হোয়াট এভার, যখনই যেভাবে করা হোক না কেন। তো তাদের একটা রিপ্রেজেন্টেশন থাকবে। তো এটা তো আমি খুব বেশি, আমি মানে খারাপ কোনো কিছু মনে করি না। অ্যাটলিস্ট জনগণ তো তাদেরকে ভোট দিয়েছে, জনগণ তো কিছু না এবং কিছু ভোট দিয়েছে, তাদের কিছু না কিছু রিপ্রেজেন্টেশন মানে থাকা যেতেই পারে। মানে এখানে আমার কাছে আমার কথা খুব ক্লিয়ার এন্ড সিম্পল। সেটা হচ্ছে যে জনগণের ভোট যতটুকুই পাক না কেন, যে কোনো ভাবেই হোক না কেন, জনগণের ভোট পেয়ে যদি তারা নির্বাচিত হতে পারে যে কোনো ভাবেই হোক, আমার কোনো সমস্যা আমি দেখি না। এখন এখানে মানুষজন টেকনিক নিয়ে চিন্তা করে, অথবা ওই কিভাবে সহজে তাদের নিজের উদ্দেশ্যটা হাসিল হবে এটা নিয়ে চিন্তা করছে। কিন্তু আসলে যদি সবার যদি জনগণের আশা আকাঙ্ক্ষার দিকে যদি সবার লক্ষ্য থাকতো, তাহলে এখন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যে কাজটা করতো সেটা হলো কি, যে তারা এখন যেহেতু একটা ইন্টারিম একটা গভর্নমেন্ট একটা দেশকে দেখভাল করছে, সো দিস ইজ এ ভেরি হাই টাইম টু অ্যাকচুয়ালি তাদের দল গোছানোর জন্য। এটা খুব একটা ভালো একটা সময়। তারা কিন্তু এই দলের ভিতরের যে সংস্কারগুলি আছে সেগুলোকে তারা করে নিতে পারতো, এজেন্ডাগুলি ঠিক করে নিতে পারতো, এবং সেই সাথে কোথায় কোথায় তাদের লুফলস গুলি আছে বা কোথায় কোথায় তাদের ল্যাকিং গুলি আছে সেগুলোকে আইডেন্টিফাই করে তারা যদি সামনের দিকে আগাতে পারতো, জনগণের আরো কাছাকাছি যাওয়ার চেষ্টা করতো,
তাহলে ভালো হতো আসলে। হয় আমার কি মানে আমার ধান্দা আমার করে একটি যদি প্রশ্ন। কিছু ভোট পাওয়া যায় সেটার দিকে যদি মানুষ চিন্তা করে তাহলে তো উই আর রিয়েলি সরি, মানে আমরা আসলে তাহলে কিছুই অ্যাচিভ করি নাই। এই জুলাই ভাই আন্দোলন আমার বলেন আর যা কিছু বলেন, আমরা আসলে তাহলে সেই ক্ষেত্রে কোনো কিছুই আমরা অ্যাচিভ করি নাই। আমরা এই অ্যাচিভমেন্ট আমরা ধরেও রাখতে পারবো না। আরেকটা বিষয় আমি একটু বলি যে দেখেন, বিপ্লব হচ্ছে আদর্শিক, বিপ্লব হতে হয় আদর্শ ভিত্তিক। আদর্শ যদি না থাকে সেটা তখন বিপ্লব থাকে না। আর ডেঞ্জারাস পার্ট কি জানেন, যদি আপনার আদর্শ না থাকে, কেউ যদি আদর্শচ্যুত হয়, বিপ্লবী যদি আদর্শচ্যুত হয়, সেই বিপ্লবীকে ছুড়ে ফেলে দিতে মানুষ কিন্তু সময় নেয় না। আমি আরেকটা জিনিস আমি একটু বলতে চাচ্ছি যে আপনার পিয়ার পদ্ধতি, আমরা আমরা যে পদ্ধতিটা বর্তমানে বহাল আছে, বিগতকালে আমরা দেখেছি বিগত গভর্নমেন্টের 3টা টার্ম, এই এই যে পদ্ধতি আমাদের বর্তমান পদ্ধতি, এটাই তো ঠিক মতো নির্বাচন হয়নি। আমরা দেখেছি 91 যে বর্তমান পদ্ধতি আছে, এই পদ্ধতি 91 নির্বাচন হয়েছে, 96 হয়েছে, 2001 হয়েছে। তখন তো এত পিয়ার নিয়ে আলোচনা হয়নি। বাট গত 3টা টার্ম নির্বাচন, এক সরকার মানে আওয়ামী লীগ সরকার, বিগত যে সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার বলেন আর যাই বলেন, সেই সরকারের কারণেই তো আমরা এখন মানে আমার প্রশ্ন হলো যে আগের পদ্ধতিটা ভালো, বিগত 2টা নির্বাচন তো ঠিকই হয়েছে, তাহলে কেন আবার নতুন পদ্ধতিতে যা যাওয়া লাগবে আমাদের? আমরা এই পদ্ধতিটাকে আবার একটা টার্ম করে তারপর দেখি না কেন? এটাকে সঠিকভাবে করে দেখি ব্যাপারটা না হলো কেন? কি, না ব্যাপারটা হলো যে আসলে কোনো পদ্ধতি কোনো মানে ভালো কিছু না যদি না আপনার সেখানে উদ্দেশ্যটা ভালো না হয়। সেটাই। আবার পিআর পদ্ধতি বলেন বা প্রচলিত যে পদ্ধতিটা ছিল সেই পদ্ধতি বলেন, কোনো ওইটা তো কোনো কিছু খারাপ কোনো কিছু না। হ্যাঁ, যদি আপনার সিস্টেমটা ফলো করে সুন্দর করে একটা মানে ভালো একটা ভোট যদি আমরা করতে পারতাম। তো এখানে আমি আসলে এই এগুলো নিয়ে আসলে কোনো এই ধরনের কোনো ধরনের এই প্রশ্নটা এখন এখন অনেকে বলে যে যদি পিআর পদ্ধতি হয় কোনো না কোনো ভাবে, যদি আওয়ামী লীগ যদি আবার যদিও এটা সম্ভব না, আমরা গতকালকে বোধহয় দেখলাম যে আপনার নির্বাচন কমিশন থেকে তাদেরকে আহ, একটা নিষেধাজ্ঞা জারি করেছে। তো তো তারপরও কথা হলো যে যদি আওয়ামী লীগ ভোটে আসে তাহলে তো কোনো না কোনো পার্সেন্টেজ তারা পাবে। তো আমার কথা হলো কি ভাই, এই জিনিস দেখার পরে, আওয়ামী দুঃশাসন দেখার পরে, এই 15 বছর থেকে 17 বছরের এই আওয়ামী দুঃশাসন, এই জিনিস দেখার পরে, এই সাফারিংস দেখার পরে, এই হাজার হাজার মানুষ তারপরে ছাত্র জনতাকে হত্যা করে যেই হাসিনা চলে গেল, হ্যাঁ, হত্যা গুম খুম এগুলো দেখার পরে যদি তারপরেও যদি মানুষ যদি আওয়ামী লীগকে ভোট দেয় তাহলে এই জাতির সাফারিংস আরো হওয়া উচিত বলে আমি মনে করি। না, জনগণ তো আসলে আহ, দেখেন, আমার এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো আওয়ামী লীগের এত দীর্ঘদিনের দুঃশাসন, গত 5ই আগস্টের পরে বিএনপি কে যেভাবে বিভিন্ন মানুষ, ছোট ছোট দল গ্রুপ করে আসছে, যেমন চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, তো এইটাকেই আমার কাছে মনে হচ্ছে যে বিগত সরকারের সমস্ত অত্যাচার অন্যায় ভুলে গিয়ে মানুষ এটাকে সামনে নিয়ে আসতে চাচ্ছে। তাহলে কি মানুষ মানে দীর্ঘদিনের সেই দুর্দশার কথা সহজে ভুলে যাচ্ছে? সামান্য সামান্য বলা তো ঠিক হবে না, আমি মনে করি যে কিছু চাঁদাবাজি তো হয়েছেই, সেটা বিএনপি বিভিন্ন দল অথবা বিএনপিতে ঢুকে করেছে। জি। সেক্ষেত্রে মানুষ কি মানে মানে কাছেরটাই মানুষ বেশি ভুলে দেখে। যায় নাই, মানুষ ভুলে যায় নাই, ক্ষুদ্র স্বার্থে কিছু কিছু পলিটিক্যাল দল ভুলে থাকার চেষ্টা করছে। আচ্ছা, আচ্ছা। মানুষ ভুলে যায় নাই, মানুষ ভুলে যায় নাই, এবং বিপ্লব চলমান আছে। বিপ্লব আচ্ছা, কিন্তু আচ্ছা। দেখেন, আপনারা ফরাসি বিপ্লবের কথা যদি আপনি দেখেন, ফরাসি বিপ্লবে কি হয়েছে, 1700, ইফ আই ক্যান রিকালেক্ট, 1789-তে শুরু হলো, শেষ হয়েছে কিন্তু 1799-তে। 10 বছর লেগেছে ফরাসি বিপ্লব। তারা খুব আসলে খুব লাকি যে তাদের দেশে কিছু কিছু আপনার দার্শনিক জন্ম নিয়েছিল, যেমন রুশো, ভলতেয়ার, হ্যাঁ, তো ইমানুয়েল কান্ট, উনি বোধহয় আরো পরে। তো রুশো, ভলতেয়ার বা তাদের যে আদর্শগুলি যেগুলি ছিল সেগুলা ধারণ করে আলটিমেটলি ফরাসি বিপ্লবের মতো একটা বিশাল বিপ্লব সংঘটিত হয়। এবং সেখানে দীর্ঘ 10 বছর লেগেছে, এবং 3 বছরের মাথায় আমি দেখলাম যে যার কারণে আপনার ফরাসি বিপ্লবটা হয়েছে, সেই রাজা ষোড়শ লুই এবং ম্যারি, তাদের ফাঁসি হয়েছে গিয়া 3 বছর পরে, মানে বিপ্লব শুরু হওয়ার 3 বছর পরে। এবং আলটিমেটলি সেটা শেষ হয়েছে নেপোলিয়ান বোনাপার্টকে দিয়ে 10 বছর পরে। সো আমরা এই পলিটিক্যাল দলগুলি যদি মনে করে, বা কোনো দল যদি মনে করে
যে তারা এখন একদম মানে আহ, যা ইচ্ছা সেফ। তাই করবে। আই এম সরি। জি, রাইট। মানুষ ধন্যবাদ। মনে রাখবে, কারণ এত হত্যা, গুণ, আহ, আহত, নিহত, তারপরে অন্ধত্ব, হ্যাঁ, এগুলো বৃথা যায় না, এগুলো বৃথা যায় না। মুশাহিদ ভাইয়ের কাছে আসছি। মুশাহিদ ভাই, আপনার কাছে জানতে চাইবো, আওয়ামী লীগকে যদি ধরেন, আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা হলো, তাকে তো অলরেডি ঘোষণাই করা হয়েছে যে আওয়ামী লীগ তার নিবন্ধন বাতিলের দাবি উঠেছে। যদি আওয়ামী লীগ নির্বাচনে আসতে না পারে, তাহলে আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী লীগ তো একটা বৃহৎ দল, আমরা যেভাবেই দেখি না কেন। তার তৃণমূল পর্যায়ে তার একটা বিশাল সংগঠন এখনো আছে, তার সমর্থক আছে। আওয়ামী লীগের সমর্থকদের ভোট কার ভাগসে যেতে পারে বলে আপনি মনে করেন, মুশাহিদ ভাই? ধন্যবাদ। আমি একটু শ্রদ্ধার সাথে আবার একটু পুরানা ইস্যুতে যাইতে চাচ্ছিলাম, যে আপনার মেজর সাহেবের যে একটা কথা বলছেন, আসলে হয়তো উনি আমার কথাটা ওইভাবে আমি মতো বুঝাইতে পারিনি। যে আমি রাষ্ট্রীয় আহ, আপনার যারা নিহত হয়েছে গত পরশুদিন, ওনাদের ব্যাপারে যেটা বলছি, বিমান বাহিনীর কর্মকর্তা উনি মারা গেছে, এখানে ডিপার্টমেন্টাল করবে, এটা তো স্বাভাবিক। এটাতে যদি এখানে বিমান বাহিনীর প্রধানও থাকে বা সেনাপ্রধান বা রাষ্ট্রপ্রধান থাকে, আমার কিন্তু কোনো আপত্তি নাই, কারণ একটা মানুষ মারা গেলে সে মুসলমান হিসাবে আমরা সর্বোচ্চ সম্মান দিয়ে তারে বিদায় দিব, সেটাই হলো স্বাভাবিক। কিন্তু আমার কথাটা ছিল যে আমাদের যারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে বিভিন্ন জায়গায় গেছে, অনেকে জায়গায় গিয়ে দাফন হয়েছে বিভিন্ন গ্রাম অঞ্চলে, তো সেখানে আমরা সরকারিভাবে ইউনো আছে বা ইউনোই বিশেষ করে থানা লেভেলে আছে, ওনাদেরকে আমরা বলতে পারতাম সরকারি দপ্তরে। এটা একটা আন্তরিকতা, আর কোনো বিষয় অন্য কিছু না। এটা একটা মানসিকতার ব্যাপার, মেন্টালিটির ব্যাপার, আর অন্য কিছু আমি মিন করি নাই। যে এখানে সেনা কর্মকর্তা বা বিমান কর্মকর্তা উনি মারা গেছে, ওনারে করছে দেখে আমি এইটা আমি আসলে কম্পেয়ার করি নাই। এটা তো দুইটা ডিফারেন্ট জিনিস। তো আমি বলছি যে যে আমাদের যেটা হওয়া উচিত ছিল সেটার কথা বলছি। তো যাই হোক, আর আপনি এখন বলতেছেন যে যে প্রশ্নটা করলেন যে আওয়ামী লীগের ভোট বাক্স, আসলে আওয়ামী লীগের ভোট বাক্স বর্তমান যে অবস্থান, আমরা একটু আগে আলাপ করলেন মেজর সাহেব, যে আমাদের রাজনৈতিক দলগুলা আসলে আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার, যে রাজনৈতিক দলটা আসলে কিভাবে গঠন প্রক্রিয়াটি নিয়ে একটু আলাপ আলোচনা করা দরকার, তাহলে আমরা এটা জিনিসটা ক্লিয়ার হবো হয়তোবা। একটা দলে কিন্তু আমরা যদি সাধারণভাবে দেখি যে একটা দলে তার নীতি নির্ধারকরা থাকেন, যারা দলের নেতারা থাকেন, তারপর আরেকটা অংশ থাকে আপনার মেজর অংশ, যে আপনার মাস পিপুল, যেখানে জনসাধারণ, আর আরেকটা কিন্তু সুবিধাবাদী শ্রেণী বা মধ্যসত্ত্ব শ্রেণী, প্রাচীন। আচ্ছা, তো এখানে মধ্যযুগীয় ছিল বুর্জোয়া শ্রেণী, যেটার জন্যই মানুষ, এই শ্রেণীটা যখন আপনার ডমিনেট করে আপনার দলের যারা নীতি নির্ধারক বা দলের উপর, তখনই কিন্তু একটা দল স্বৈরাচার হয় বা ফেসিবাদ হয়, যেটাই বলেন সেটাই কিন্তু হয়। আওয়ামী লীগ সরকারের যেটা হয়েছে, দল হিসেবে কিন্তু আমরা ডালাভাবে একটা দলে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। দলের কিন্তু এখানে বা এখন বর্তমান সমাজে বলা যায় যে বিএনপি বিভিন্ন ইস্যুতে বিভিন্ন বিএনপি নিয়ে মানুষ গালি দিতেছে, আসলে তো বিএনপির ইস্যু না এখানে। যখন ওই সুবিধাবাদী লোকরা, পাকিস্তান পিরিয়ডে ছিল আশরাফ এবং আশরাফ শ্রেণী, আপনারা জানেন, যারা এগুলা কন্ট্রোল করতো তাদেরকে আশরাফ শ্রেণী বলা হতো। এই শ্রেণীবাদের বিরুদ্ধে কিন্তু, শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে কিন্তু যত আন্দোলন সংগ্রাম বিপ্লব যুদ্ধ সবই হয়েছে। এই এরা যখন আপনার পুরা পার্টিকে বা দলকে তারা তখন পরিচালিত করে, তখনই এইটা স্বৈরাচারের দিকে বা ফেসিবাদের দিকে আপনার বা রাজতন্ত্রের দিকে, যেদিকে বলেন, সেটা কিন্তু আপনার ওইদিকে টার্ন করে। তো এখন আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমাদের এখন আওয়ামী লীগের যে অবস্থান গত 15 বছরে, এত একটা ঐতিহাসিক দল বা একটা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, এরকম একটা দল আজকে তারা কিন্তু এই জায়গায় ব্যর্থ হওয়াতেই কিন্তু তাদের পরিণতি এরকম হয়েছে। এবং আমাদের বর্তমান আহ, সময়ের দাবি যে তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু আসলে বাস্তবে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ না হইলেও আগামী ইলেকশনে তারা কি আসতে পারতো কি, তারা নৈতিকভাবে এতটাই দুর্বল হয়েছে যে তাদের দেখেন যত কিছুই বলেন, তাদের ওয়ার্ড পর্যায়ে বা বিভিন্ন ভাবে প্রায় 1 কোটির মতো তাদের নেতা কর্মী আছে, কর্মী না সরি নেতাই আছে অফিসিয়ালি, এটা অস্বীকারের রাস্তা নাই। এখন এরা কিন্তু 1 কোটি বাড়ি ছাড়া, এটা কিন্তু কেউ বাড়ি ছাড়া করে নাই, তারাই কিন্তু তাদের কর্মের জন্য তারা কিন্তু বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এরা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে, কেউ দেশে বিদেশে। তো ভোটের রাজনীতিতে তারা আসার মতো তাদের নৈতিকভাবে কোনো অবস্থানই নাই। এখন এর মধ্যে তারা নিষিদ্ধ হয়েছে, সেটাও ঠিক আছে, হয়তোবা সেটা হলো এটা একটা বিতর্কিত বিষয়। কিন্তু তারা এমন কাজ করছে যেখানে তারা নিজেরা নিষিদ্ধ হয়ে গেছে।
এইবার আসেন বুটের রাজনীতি। বুটের মধ্যে তাদের ব্যাপারে তাদের যে লেসপেন্সার যারা ছিল তাদেরও একই অবস্থা। বর্তমানে জাতীয় পার্টি একটা চাচ্ছে যে আবার তারা তো অলওয়েজ আপনার পাওয়ারের সাথে ছিল। জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি একটা বৈচিত্র্যময় দল। সেই প্রেসিডেন্ট এরশাদ সাহেব যখন জাতীয় পার্টি গঠন করেন, উনি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত উনি বিশ্ব ইতিহাসে উনি একমাত্র নেতা যে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। মৃত্যুর দিন পর্যন্ত উনি কিন্তু পাওয়ারে ছিলেন, সেটা হোক সরকারি দল হোক আর বিরোধী দল হোক। এটা কিন্তু বলছিলাম জাতীয় পার্টির প্যাটার্নটা এমন ছিল যে এমনভাবে উনি রাজনীতি করছে যে সে সবসময় ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করছে। আওয়ামী লীগের সাথে থাকলে উনি বিএনপির সাথে আরেকটা উইংসে রাখছে অথবা জামাতের সাথে রাখছে। পরবর্তীতে আমরা দেখছি যে বিএনপির সাথে যখন ছিল তখন আবার আওয়ামী লীগের সাথে উনি করছে। তো সেটা একটা রাজনীতির ভিন্নতা। তো বর্তমানেও চাচ্ছে এখন যারা আছে তারা এই গেমটা কতটুকু খেলতে পারে, এবং তারা রাজনৈতিক মাঠে এখন চাচ্ছে যে তারা আওয়ামী লীগ গণনা যারা আছে তাদেরকে মাইনাস করে তারা বিএনপি বা জামাত গণনা বা ইসলামী, বিশেষ করে ইসলামিক দলগুলোর সাথে তারা, যেহেতু ইসলামের প্রতি তাদের একটা উদারতা ছিল, তো ইসলামিক বিভিন্ন বিশেষ করে বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম বা বিভিন্ন জিনিস করার জন্য একটা সফট কর্নার আছে। সেই প্রেক্ষিতে কিন্তু ইসলামী দলগুলোর সাথে ওনারা যতটুকু সম্ভব লিয়াজু করতেছে, এবং লিয়াজু করে আগামী ইলেকশনে চাচ্ছে যে ওনারা যে হয়তো যদি আসতে পারে তাইলে এখানে কিন্তু বড় একটা অংশ জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে। এটা হলো এক। দ্বিতীয়ত হলো পরবর্তীতে এখন আপনারা জানেন গত 15-16 বছরে আওয়ামী লীগ কিন্তু চরমভাবে দুর্নীতি করে সব নেতাদের হাতেই ভালো টাকা পয়সা আছে। তো এগুলা বাণিজ্য আছে। তো এগুলা আপনার যদি মেনটেন করতে হয়, সে মেনটেন করতে গেলে দেখা যাবে যে হয়তো বা এই টাকার কিছু অংশ বিভিন্ন দলে তারা দিয়ে, দল মানে আমি বলতেছি দলের নেতা কর্মীদেরকে, ওই সুবিধাবঞ্চিত দল নেতাদেরকে হাত করে হয়তো বা তারা এগুলা মিনিমাইজ করার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে জামাতরে তারা বেছে নিতে পারে। এটা আপনারা আশ্চর্য হলেও হবে যে হয়তো চিন্তা করবে যে জামাতের সাথে কি হবে, কিন্তু তাদের তো সার্ভাইভ করতে হবে। তারা তো তাদের নীতি আদর্শ কি ছিল এটা আপনারা জানেন। জামাত তাদের চিরশত্রু ছিল, এটাও সত্য। আবার 96 সালে তারা জামাতের সাথে নিয়ে রাজনীতি করছে, তারা ক্ষমতা যাওয়ার জন্য বিএনপির বিরুদ্ধে গেছে। তো জামাত এবং এই দুইটা দলই আপনার এদের কোনো নীতি আদর্শ নিয়ে কিন্তু মানুষের মধ্যে যথেষ্ট প্রশ্নের বিষয় আছে, যে এটা মন গড়া জিনিস না, যে এগুলা ফ্যাক্ট, যে তাদের কার্যক্রম আপনি 71 সাল থেকে দুইটা দলেরই বিচার করেন, দুইটা দলই কিন্তু নীতি আদর্শ, যদিও তারা ইসলাম আপনার ইউজ করে শব্দটা, কিন্তু এগুলা ইসলাম শব্দটা ইউজ করার জন্যই, কিন্তু ইসলাম কায়েম করার জন্য না, আমি যেটা মনে করি। এবং এটা কিন্তু প্রমাণও আছে, আপনি যদি ফ্যাক্টগুলা দেখেন 71 সাল থেকে, এখানে ভুল বোঝাবুঝির কোনো কিছু নাই। আমি নিজেও মুসলমান। আমার এইখানে আমি ক্লিয়ারিফাই করি একটু আপনাদেরকে, যে বিষয় হলো যে একজন মুসলমান হিসাবে যেমন নামাজ পড়া ফরজ, সেইভাবে ইসলামী হুকমত বা ইসলামী আপনার আদর্শ বাস্তবায়ন হবে, সেটাও কিন্তু ফরজ। এখন আমরা সেটা মানি না মানি, যেমন নামাজ অনেকে পড়ে না, কিন্তু না পড়লে কেউ যদি অস্বীকার করে সে কিন্তু কাফের। ঠিক তেমনি যদি ইসলামী আপনার খেলাফততন্ত্র বলেন বা ইসলামী শাসনতন্ত্র যদি আমরা অস্বীকার করি, সেটা কিন্তু আমাদের মুসলমানিত্ব থাকবে না। এটা হলো ব্যক্তিগতভাবে আমি মানি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বিভিন্ন দল, এতগুলা 20-30টা দল সম্ভবত আছে বাংলাদেশে ইসলাম মনা, এরা কি আসলে কি ইসলাম এদের মধ্যে আছে কতটুকু? এটা আপনার আমার প্রশ্নের বিষয় না, বা জাতির প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে তাদের মধ্যেই যে একই ইসলাম, একই কোরআন, একই হাদিস, আল্লাহ রসুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ, এই ব্যানার কিন্তু সবাই রাজনীতি করে। তাইলে কেন এত বিভক্তি? তার মানে এখানে নিশ্চয়ই কোনো আপনার আদর্শগত দ্বন্দ্ব আছে, যে আদর্শটা এই কলিমার যে আদর্শ তার চেয়ে বড় আদর্শ, যার কারণে তাদের মধ্যে ঐক্যতা নাই। এটা কিন্তু একটা বাস্তবতা, এটা অস্বীকার করার রাস্তা নাই। আজকে ইসলামী দলগুলা ঐক্য করতেছে বিভিন্ন দলে, কারণ তাদের ঐক্য যদি করা লাগে, যদি তারা মুসলমান হিসেবে ঐক্য করতে হয়, তারা ইসলামী দলগুলোর সাথে ঐক্য করুক, ওইটা আগে করুক। সেখানে করতে পারে না কেন? তাদের মধ্যে এত গ্রুপিং কেন? তার মানে তাদের মধ্যে সমস্যা, এতে কোনো সন্দেহ নাই। সমস্যা না থাকলে তো এতগুলা দল হইতো না। যদি এক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই আদর্শই থাকে, তাহলে দ্বন্দ্ব কিসের? আমি মুসলমান, আপনি মুসলমান, সবাই মুসলমান, আমি মানি নিতাম। কিন্তু তার মানে এই রাজনীতি এক জিনিস, ইসলাম আরেক জিনিস। জামাত ইসলামী সেটাই রাজনীতি করছে, জামাত আপনি ইসলামের হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আমার আরেকটা প্রশ্ন হলো যে জামাতে ইসলামী বাংলাদেশ এবং এনসিপি হ্যাঁ নতুন যে একটা পার্টি হয়েছে, যদি নিবন্ধন এখনো পায়নি, তাদের মধ্যে এখন খুব ভালো একটা সখ্যতা দেখা যাচ্ছে, এবং দুইটা দলেই বিএনপি কে দোষারোপ করছে বিভিন্ন
কারণে, দেশের চাঁদাবাজি এবং বিভিন্ন বিশৃঙ্খলার কারণে বিএনপিকে দোষারোপ করছে। এটা কেন মনে হয় আপনার কাছে? এটা তো আমি এবং একটু তারা আগে একই উত্তরটা সুরে কথা দিছি। বলছে। হ্যাঁ, একটু আগে আমি উত্তরটা দিছি যে রাজনৈতিক দলের প্যাটার্ন যদি আপনি দেখেন, যে এই মধ্যস্বত্ব বুগিরা যখন কথা বলবে তখন মনে হবে যে এনসিসি, জামাত বা বিএনপি সবাই এক হয়ে গেছে। কিন্তু যখনই আপনার দলীয় আদর্শ এবং নীতি নিয়ে কথা বলবে তখন প্রত্যেকটা দল তার রিপ্রেজেন্ট করবে। আজকে অনেক সময় বলা যায় যে অনেক সময় আমরা বলি যে বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগের মতো। আসলে কিন্তু আওয়ামী লীগের মতো হয় নাই। হয়তোবা ওই মধ্যস্বত্ব বুদ্ধিগীরা বা ওই সুবিধাপন্থীরা ওদের দৌরাত্মে হয়তোবা কোনো কর্মকাণ্ডে এটা আমাদের কাছে চলে আসে। এনসিপি বিপ্লবের ফসল। আজকে বিপ্লব আমরা বলতেছি, এই বিপ্লবের ফসল, কিন্তু তারা এটা ধরে রাখতে কতটুকু পারছে এটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। তারা যেভাবে দলের কার্যক্রম শুরু করছে বা যারাদের নিয়ে শুরু করছে তাদের কোনো রাজনৈতিক দর্শন আমি তো মনে করি না। যে গতানুগতিক যে দলগুলো আছে তাদের যে রাজনৈতিক দর্শন আর তাদের মধ্যে পার্থক্যটা কি? এখানে রাজনৈতিক তাদের কি দর্শন, তাদের চিন্তা ভাবনা কিন্তু ক্লিয়ার করে নাই, এবং তাদের ওইরকম কার্যক্রম এক্সিকিউশন করার জন্য তাদের যে লোকবল বা তাদের যে নেতৃত্ব দরকার সেই নেতৃত্ব কিন্তু নাই। সব ইয়াং ইয়াং ছেলেপেলে আসছে আইসা তারা রাজনৈতিকভাবে শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান, মাওলানা ভাসানী, এদের ব্যাপারেই তো তারা ক্লিয়ার না। তারা সবাই এক করে ফেলছে। তারা 71 সালে একটা স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধরে তারা বলতেছে 24-এর যুদ্ধ বলতেছে। যুদ্ধ কিভাবে হয় এটা? এটা তো ঐতিহাসিকভাবে ফ্যাক্ট। আমি আপনি বললে তো হবে না যে যুদ্ধ তো জন্ম, একটা দেশের জন্ম। তারপরে এটা আপনার পুনর্জন্ম হইতে পারে, সেটা আপনার আবর্তিত হইতে পারে, বিবর্তন হইতে পারে, রিফর্ম হইতে পারে, অনেক কিছু হইতে পারে, ক্ষমতার পালাবদল হইতে পারে। কিন্তু আপনি স্বাধীনতা যুদ্ধরে অস্বীকার করবেন, আপনার জন্মই তো অস্বীকার করলেন। একটা ছেলে যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে সেইটা একটা সময় গিয়ে সে প্রেসিডেন্ট হইতে পারে, কিন্তু তাই বলে কি সে তার জন্মরে অস্বীকার করবে? তো 71টা তো তাদের কাছে ক্লিয়ার না। গায়ের জুড়েও তো কথা বললে হবে না। তুষার ভাই, আপনি আপনাকে ধন্যবাদ। 71 আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আরেকদিন আবার আরেকটা অনুষ্ঠানে আপনাকে আরো বিশদ আলোচনায় আমরা আনবো। আমি মেজর আব্দুর রব ভাই, আপনাকে শেষ প্রশ্ন আপনার প্রতি আমার। আমরা অনুষ্ঠান অনেকক্ষণ হয়ে গেছে। আমার প্রশ্ন হলো, এনসিপি নতুন একটি দল দাঁড়িয়েছে। তাদের জুলাই আগস্ট আহ, আন্দোলনে তাদের অগ্রণী ভূমিকা ছিল, আমরা সেটা সকলেই জানি। তো এই এই দলটির নতুন যে প্রতীক প্রতীক নিয়ে তারা আহ, শাপলা প্রতীক চেয়েছে, এবং শাপলা প্রতীকেই তাদের দিতে হবে। এবং তারা রাজনৈতিক যে ইদানিং বিভিন্ন দেশ জুড়ে বিভিন্ন জেলায় জেলায় প্রোগ্রাম করেছে, ইতিমধ্যে আমরা দেখেছি গোপালগঞ্জে করেছে। এই তাদের দল নিয়ে একটু সার্বিক বিশ্লেষণ আপনার কাছে জানতে চাচ্ছি, তাদের অবস্থানটা আসলে ঠিক আছে কিনা, এবং তারা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে দিয়ে রাজনীতি করে যাচ্ছে কিনা, এই ব্যাপারে এনসিপি সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। একজন বিপ্লবের কোনো দল থাকে না, যখন সে দলভুক্ত হয় তখন তার বিপ্লব থাকে না। এটা হচ্ছে আমার হাম্বল আন্ডারস্ট্যান্ডিং। বিপ্লব হচ্ছে একটা আদর্শ, সে আদর্শকে যখন সে ধারণ করে, সে কোনো দলের অন্তর্ভুক্ত যখনই হয়ে যায় তখন তাকে দলের আদর্শ ধারণ করতে হয়। দেয়ারফর যারা ইন্ডিভিজুয়ালি বিপ্লবী তাদের ব্যাপারে আমার কোনো সমস্যা বা কথা নাই, কিন্তু যারা আপনার এনসিপি নামের দলের অংশ হিসাবে যারা এখন আন্দোলন করছে তারা একটা দলের অংশ, তারা বিপ্লবী নয়, নো মোর। তবে হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি যদি বলা হয় যে ঠিক আছে আলাদাভাবে তারা বিপ্লবী, তাহলে তারা ঠিক আছে। আমি মনে করি যে ওখানে যারা দল গঠন করেছে তারা অনেকটা যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে, হ্যাঁ, তাদের সাফারিংস এর উপর দিয়ে, শহীদের রক্তের উপর দিয়ে তারা একটা দল গঠন করলো। এবং ম্যাক্সিমাম কিন্তু আপনি দেখবেন যে এবারের একটা প্যাটার্ন আছে বিপ্লবের, যে আপনার সাফারিংস এর প্যাটার্ন, ম্যাক্সিমাম কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট গুলি। তারা আসলে যখন ওই ইন্টারনেট বন্ধ করে দিয়ে যখন ঢাকা ইউনিভার্সিটিতে তাণ্ডব চালানো শুরু করলো হাসিনা, ওই ফাপড়টা তারা নিতে পারে নাই, সাফোকেশনটা তারা নিতে পারে নাই, তারা কিন্তু আউটবাস্ট করেছে তাদের বাই হার্ট। এই প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট গুলি কিন্তু আপনি দেখবেন অ্যামেজিংলি তারা কিন্তু ইভেন প্রকৃতির জন্য, তারপরে বিভিন্ন ধরনের প্রাণী, পোষা প্রাণী, তারপরে কুকুর, বিড়াল, হ্যাঁ, এদেরকে পর্যন্ত টেক কেয়ার করে। সুতরাং তাদের ভিতরে যে সফটনেসটা আছে, সেই সফটনেস এর কারণে তাদের ভাইরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে তখন
যে ইন্টারনেট বন্ধ হয়ে যে ধরনের তাদের উপরে যে অত্যাচার, এই জিনিসটা তারা কোনো অবস্থায় নিতে পারে না। আপনি দেখবেন এই কারণে যে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কিন্তু আউটবাস্ট হয়েছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি এবং আহত নিহত হয়েছে ওই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা। কিন্তু তাদের কিন্তু এই দলের ভিতরে কিন্তু স্টেক কিন্তু ওভাবে আপনি পাবেন না। এবং দেখবেন কি অনেক আওয়ামী লীগার বিভিন্ন ভাবে দল ত্যাগ করে টরে যে কোনো ভাবে হোক তাদের সাথে কি অ্যাকোমোডেট করার চেষ্টা করেছে এবং তারাও কিন্তু অ্যাকসেপ্ট করছে। এই জিনিসগুলি আমাদের কানে আসতেছে। সো এগুলা কোন অবস্থায় ভালো কোনো কিছু আমি মনে করি না। আসলে দলটা গঠন করার প্রেক্ষিতে যেটা হয়েছে যে বিপ্লবের ভর কেন্দ্র বলে যে জিনিসটা থাকে সেটা ভেঙে গেছে, সেটা নষ্ট হয়ে গেছে। তাদের ওই কোনো দলই করা দরকার ছিল না। আমি একটা কথা বলেছিলাম যখন তারা দলটা করে, ঠিক তখনই আমি একটা কথা বলেছিলাম, আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে যখন তোমরা দল করনি তখন দেশের মানুষ তাকিয়েছিল তোমাদের দিকে, আর যখন তোমরা দল করেছো এখন তোমরা তাকিয়ে আছো দেশের মানুষের দিকে, যে তারা না তোমাদেরকে ভোট দেয় কি দেয় না। তো এই ধরনের একটা সিচুয়েশনের মাঝখান দিয়ে যাচ্ছে। শাপলা প্রতীক টতীক এগুলো হচ্ছে আমার কাছে খুবই রেলেভেন্ট। হ্যাঁ, কে কি প্রতীক পেলো না পেলো এগুলো কোনো বিষয় না। এখন তারা যদি আপনার আদর্শ জায়গাগুলিকে যদি তারা ধরে রাখতে পারে, জনকল্যাণমূলক কাজকর্ম করতে পারে, তাহলে তারা ভোট পাবে। আর শাপলা দিয়ে যে তারা ভোট পেয়ে উদ্ধার হয়ে যাবে, হ্যাঁ, সেটা আমি মনে করি না। তবে এটা একটা জাতীয় প্রতীক, এটা কাউকে জাতীয় ফুল, এটা কাউকে দেওয়া উচিত না বলে আমি মনে করি। তারপরে যদি তারা জোর করে যদি নিতে চায় না, কিন্তু তাতে যে তাদের খুব আকারে লাভ হবে আমি সেটা মনে করি না। রব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে দীর্ঘক্ষণ আমাদের মাঝে থাকার জন্য। মুশাহিদ ভাই, আপনাকেও ধন্যবাদ। খোলা কলম প্রতিদিন ভাই অনুষ্ঠানে অনেকগুলো খোলা ইসলামিক আলোচনা। কথাবার্তা বলছিলেন, আমার কিছু চিন্তা চেতনা আছে, সেগুলো হয়তো আমি শেয়ার করতে পারলে ভালো হতো। আমরা সেই- পরবর্তী আরেকটা অনুষ্ঠানে ইনশাল্লাহ আপনাকে ইসলামিক ইয়া নিয়ে আমরা একটা অনুষ্ঠান করব। থ্যাংক ইউ। খোলা কলম প্রতিদিনের খোলা কথা অনুষ্ঠানে আপনাদের, খোলা আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ জানাই মুশাহিদ ভাইকে, ধন্যবাদ মেজর রব ভাইকে। আপনাকে এবং আপনার সকল দর্শকদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম।